নমস্কার, সবাইকে হুল জোহার জানিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করছি। আদিবাসী দর্পণ পেজে আমরা আজকে পেয়েছি তিন ব্যক্তিত্বকে। পূর্ণেন্দু মান্ডি মহাশয়, উনি একজন আদিবাসী বিষয়ক প্রাবন্ধিক। তার সাথে আমরা পেয়েছি বালকরাম সোরেন মহাশয়কে। আপনারা কম বেশি সবাই চেনেন, উনি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন। এবং তার সঙ্গে আরেকজন আমরা ব্যক্তিত্বকে পেয়েছি, অর্জুন হেমব্রম মহাশয়। উনি ভারত জাকাত মাঝি পারগানা মহল পনত পারানিক। সবাইকে আমরা আদিবাসী দর্পণ পেজে স্বাগত জানাচ্ছি। সবাইকে জোহার, নমস্কার জানাচ্ছি। আজকের এই আলোচনার বিষয়, গত ৮ তারিখ ইউনাইটেড আদিবাসী ফোরামের আহ্বানে সারা পশ্চিমবঙ্গব্যাপী 12 ঘন্টার যে বন্ধ ছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনার বিষয়। আপনারা সবাই অবগত আছেন যেভাবে কুর্মী মাহাতো সম্প্রদায় আদিবাসী স্ট্যাটাস পেতে চাইছে, তো সেই নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ হবে। যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা জানব। তো প্রথমেই আমি চলে যাব পূর্ণেন্দু মান্ডি মহাশয়ের কাছে। ওনার কাছে জানতে চাইব যে এই ক্ষত্রিয় কুর্মী মাহাতো এরা এক সময় বলছে এরা আদিবাসী ছিল, পরবর্তীকালে ওরা ক্ষত্রিয় হয়েছিল এবং এখন আবার আদিবাসী হতে চাইছে। তো আপনার কাছে জানতে চাইব, এই ক্ষত্রিয় মাহাতো সম্প্রদায়, কুর্মী সম্প্রদায়, এদের ইতিহাসটা কি আপনি যদি বলেন। সবাইকে আমি জোহার জানাচ্ছি। আর আজকের আমার যে বিষয়টা আপনি জিজ্ঞাসা করলেন, খুব ভালো বিষয়। তো সেই বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব এবং হিস্ট্রিক্যাল সিকোয়েন্সটাকে বজায় রেখে আমরা কি করব, আস্তে আস্তে করে ইতিহাসটা জানবো, ইতিহাসটা কি ছিল। আচ্ছা, কুর্মীদের ইতিহাস বা কুর্মীদের ইতিহাস বলতে গেলে প্রথমে যে নামটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে কর্নেল ডাল্টনের কথা, অর্থাৎ ইটি ডাল্টনের আমি কথা বলছি। তিনি তার ডেসক্রিপটিভ ইথনোলজি অফ বেঙ্গল বইতে এই কুর্মীদের সম্পর্কে বা কুর্মীদের সম্পর্কে যে জিনিসটা লিখেছিলেন, তিনি লিখেছেন যে মানে কুর্মীদের সম্পর্কে লিখেছেন, দ্য ডিসেন্ডেন্টস অফ সাম অফ দ্য আর্লিয়েস্ট অফ দ্য আরিয়ান কলোনিস্টস অফ বেঙ্গল। তা অর্থাৎ কি, তিনি কুর্মীদেরকে তুলনা করেছেন কি হিসাবে, না দ্য ডিসেন্ডেন্টস সাম অফ দ্য আর্লিয়েস্ট অফ দ্য আরিয়ান কলোনিস্ট অফ বেঙ্গল, অর্থাৎ আরিয়ানদের যে সমস্ত শাখাগুলো ভারতে এসেছিল ইনভেট করার জন্য, তাদের সব থেকে আর্লিয়েস্ট শাখা হিসাবে তিনি সেটাকে তুলে ধরেছেন। ঠিক আছে। পরবর্তীকালে এখন আমরা সচরাচর যে কোনো জায়গায় দেখি, ফেসবুকে দেখি, আবার কখনো কখনো আমার ইউটিউব চ্যানেল খেলোয়াড় বার্তায়ও এসে অনেকে কমেন্ট দিয়ে যায় যে আমরা নাকি কনফিউজড হয়ে গেছি যে কুর্মী আর কুর্মী এই দুটো শব্দের মধ্যে। তাহলে চলুন সে বিষয়টা নিয়ে আমরা, সেই আর্গুমেন্টটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। আর কুর্মী বা কুর্মী মানুষদের সব থেকে যিনি কাছের মানুষ, যেমন স্যার হারবার্ট এইচ রিজলি বলে যেটাকে আমরা সবসময় বলে থাকি, তো রিজলি সাহেব এই সম্পর্কে কি লিখেছেন তার বইতে আমরা একটু দেখে নিই। তিনি এই প্রসঙ্গে, কুর্মীদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ক্লিয়ারলি তার বইতে, যেখানে তিনি কুর্মী সম্পর্কে লিখেছেন, সেখানে তিনি ক্লিয়ারলি মেনশন করেছেন একটা কথা। তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন ইতিহাসটা যে কুর্মী এবং কুর্মী এই দুটো শব্দ হচ্ছে তিনি ভিন্ন। রিজলি সাহেব দেখিয়েছেন এই দুটো শব্দ ভিন্ন। কারণ কি, তিনি বলেছেন আমরা যখন ইংরেজিতে লিখি তখন আমরা, কেউ যদি কুর্মী বলে সেটাকে কুর্মী ভাবে লিখি, আবার কেউ যদি কুর্মী বলে তাহলে সেটাকেও আমরা কুর্মী লিখি, KURMI। ঠিক আছে, এইরকম ভাবে তিনি তুলে ধরেছেন 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, তিনি কর্নেল ডাল্টনের যে লাইনটা আমি একটু আগে বললাম, তিনি সেই লাইনটাও তুলে ধরেছেন এবং সেখানে তিনি ক্লিয়ারলি মেনশন করেছেন তার বইতে, যে তিনি লিখেছেন যে বিহার এবং ছোটনাগপুর আর উড়িষ্যার যে সমস্ত কুর্মীরা আছে তাদের মধ্যে একটা কিন্তু ক্লিয়ারলি বিভাজন আছে। ঠিক আছে, টোটালি একটা বিভাজন আছে, তিনি দেখিয়েছেন। এটা 2 নম্বর পয়েন্ট। কারণ আমরা এর পরের যে পয়েন্টগুলো আলোচনা করব,
বা তার চিন্তা ভাবনা যে আলোচনা করব, সেই আলোচনাটাকে বোঝার জন্য যে পয়েন্টগুলো আমি বলছি, কারণ এখানে আমি তো স্লাইডের মাধ্যমে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে, ওই জন্য আমি এখানে কি করছি, আপনাদেরকে বলছি কথাগুলোকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। প্রথমে কি বললাম আমি? প্রথমে তিনি বলেছেন যে কুর্মি এবং কুর্মী এই দুটো শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। দ্বিতীয় তিনি বললেন কি না, দ্বিতীয় তিনি বললেন হচ্ছে বিহার এবং ছোটনাগপুরের এই যে কুর্মি বা কুর্মী আছে তারা কিন্তু এক নয়, তারা কিন্তু আলাদা। তারই সঙ্গে সঙ্গে তিনি কর্নেল ডাল্টনের যে কথা, যেটা একটু আগে আমি কমেন্টার রিমার্কটা যেটা আমি বললাম, সেটাও তিনি উল্লেখ করেছেন। তো তার উপরে ডিপেন্ডিং অন দ্যাট তিনি কি করেছেন না, তিনি একটা জিস্ট তৈরি করেছেন এবং একটা হাইপোথেসিস দিয়েছেন, ঠিক আছে। এবং এই হাইপোথেসিস দেওয়ার আগে তিনি আরো উল্লেখ করেছেন, যদি আমরা দেখি যে সাঁওতালদের স্কিন কালার এবং দেহের গঠন, তো আমরা দেখব অনেক কুর্মীদের সঙ্গে সেটা একদম একদম কি না সেম সেম হয়ে গেছে, ঠিক আছে, আমরা ডিফার করতে পারছি না। তিনি এটা উল্লেখ করেছেন। তো এটার উপরে ডিপেন্ড করে তিনি যে হাইপোথিসিস করেছেন, তিনি হাইপোথিসিসে 3টি পয়েন্ট দিয়েছেন। প্রতিটা পয়েন্ট আমরা কি করব ভালোভাবে দেখব, এবং এই পয়েন্টের কি কি উত্তর হতে পারে ইতিহাস থেকে আর পরে যে সমস্ত রিসার্চ হয়েছে সেই রিসার্চ থেকে আমি সেগুলো তুলে ধরবো, ঠিক আছে। তাহলে চলুন আমরা ওই 3টা পয়েন্ট, যেহেতু বর্তমান সময়ে কুর্মী বা কুর্মী মাহাতোর লোকরা, সম্প্রদায়ের মানুষরা সবসময় রিজলি সাহেবের কথা তুলে, ওই জন্য আমি তাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা 1931-এর সেন্সাসে যাব। তো ঠিক আছে, তো তিনি বলেছেন যে হাইপোথিসিস দিয়েছেন, সেই হাইপোথিসিসে তিনি 3টা পয়েন্ট দিয়েছেন। প্রথম পয়েন্টে তিনি বলেছেন that the class কুর্মি is made up of two distinct stocks। তাহলে তিনি কি বলেছেন যে কুর্মি যে এই যে ক্লাসটা আছে, এই কুর্মি ক্লাসটা হচ্ছে দুটো গ্রুপ দ্বারা তৈরি, ঠিক আছে, মেড আপ অফ টু ডিস্টিংক্ট স্টকস। একটা কি আরিয়ান আর একটা হচ্ছে দ্রাভিডিয়ান। তার 1 নম্বর পয়েন্ট, এটা হাইপোথেসিসের কথা বলছি, হাইপোথেসিস, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে তিনি দিয়েছেন দ্যাট দ্য অ্যান্টিয়ার গ্রুপস কামস অফ অ্যান আরিয়ান স্টক। তাহলে তিনি 2 নম্বরে কি বলেছেন, তিনি 2 নম্বরে বলেছেন যে হতে পারে এটা একটা পুরোটাই এই গ্রুপ, অর্থাৎ কি কুর্মি বা কুর্মি গ্রুপ, এই পুরো সম্প্রদায়টাই একটা আরিয়ান স্টক থেকে এসেছে, এমন কোনো জনগোষ্ঠী হতে পারে, ঠিক আছে, এমন কোনো কি হতে পারে না একটা গোষ্ঠী হতে পারে, ঠিক আছে। সেই গোষ্ঠী হতে পারে যে গোষ্ঠীটা কি না টোটালি আরিয়ান সম্প্রদায় থেকে কি করেছে, আরিয়ান মানুষজনের কাছ থেকে কি করেছে, রেস থেকে কি করেছে এসেছে, ঠিক আছে। যারা পরবর্তীকালে ছোটনাগপুর বা বেঙ্গল বা উড়িষ্যায় এসে তারা কি করেছে না, তারা যখন মিক্সড হয়ে গেল, এখানে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিল, অস্ট্রিক সম্প্রদায়ের মানুষ ছিল, ফলে তাদের যে দৈহিক গঠন, সে দৈহিক গঠনের পরিবর্তন হতে পারে। এবং এই জিনিসটাই কর্নেল ডাল্টন তার গ্রন্থে ডেসক্রিপটিভ ইথনোলজি অফ বেঙ্গলেও উল্লেখ করেছেন। তো এটা 2 নম্বর হাইপোথিসিস আমরা জেনে নিলাম। এবার 3য় নম্বর হাইপোথিসিস তিনি বলেছেন যে এরা টোটাল একটা দ্রাবিডিয়ান কি না একটা দ্রাবিডিয়ান ক্লাসের লোক হতে পারে বা গ্রুপের মানুষ হতে পারে, যারা পরবর্তীকালে আমাদের কি আছে না উত্তর পশ্চিমে, অর্থাৎ কি পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এই দিকে সংমিশ্রণ হতে হতে কাদের সঙ্গে না আরিয়ানদের সঙ্গে, আর্যদের সঙ্গে সংমিশ্রণ হতে 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 তারা কি করেছে না আমাদের যে উত্তর পশ্চিম সীমান্ত আছে সেই সীমান্তের দিকে গিয়েছে। এটা হচ্ছে কার কথা বলছি, এটা হার্বার্ট রিজলের কথা বলছে, ঠিক আছে। তো এই 3টে হাইপোথেসিস তিনি দিয়েছেন। এবার প্রথম হাইপোথেসিসের কথা আমি যেটা বললাম যে কি না বর্তমানকালে তিনি কি বললেন 1 নম্বরে যে কুর্মি আছে বা কুর্মি জাতি আছে, তারা দুটো সম্পূর্ণ পৃথক কি না গোষ্ঠী, একটা হচ্ছে কুর্মি হতে পারে, একটা হচ্ছে কুর্মি আর একটা হচ্ছে কুর্মি। এইবার তিনি কি করেছেন, এই জিনিসটাকে যদি আমরা টেস্ট করতে যাই অ্যানথ্রোপোলজির ডিপেন্ডিং অন অ্যানথ্রোপোলজি, তখন সেটা কিন্তু সম্ভব হবে না। আমি কেন সম্ভব হবে না বলছি, কারণ তিনি বলছেন কুর্মীদের দেহের গঠনও, ছোটনাগপুরের কথা বলছেন, কুর্মীদের দেহের গঠনও কি না সাঁওতালদের মতন দৈহিক স্ট্রাকচার, যে কি না স্কিন কালারটা ডার্ক, স্কিন কালার, দৈহিক গঠন, নাসাল ইন্ডেক্স যদি আমরা দেখি, ঠিক আছে, বা সেফালিক ইন্ডেক্স যদি আমরা দেখি, তিনি বলছেন। এইবার এটা কেন সম্ভব নয় অ্যানথ্রোপোলজি বা অ্যানথ্রোপোমেট্রির সাহায্যে, তার বিষয়টাই ডিএন মজুমদার, ঠিক আছে, ডিএন মজুমদার একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, ভারতের রিনাউন্ড, তার নাম সবাই জানে, তো তার সম্পর্কে আমি বিশেষ কিছু বলছি না। তিনি তার বইতে লিখে দিয়ে গেছেন শুধুমাত্র দৈহিক গঠনের উপরে ডিপেন্ড করে আমরা যদি মানে আলোচনা করতে যাই যে সাঁওতাল এবং কুড়ির মধ্যে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের কি হতে পারে, ভুল হয়ে যেতে পারে। কারণ এখন শুধুমাত্র
দৈহিক গঠনের উপর বা অ্যানথ্রোমেট্রির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু কাউকে কোন সম্প্রদায় তার সঠিক যে ডেটাগুলো সেটা কিন্তু আমরা পাবো না। তাহলে কি হলো, প্রথম যে পয়েন্টটা তিনি দিয়েছেন হার্বার্ট রিচলে, তার প্রথম পয়েন্টটা কি হচ্ছে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় পয়েন্টটা তিনি যেটা বলেছেন, দ্বিতীয় পয়েন্টটা তিনি কি বলেছেন আমি একটু আগে বললাম না, দ্বিতীয় পয়েন্ট বলেছেন যে এই যে কুর্মী সম্প্রদায় বা কুর্মী সম্প্রদায়, এরা কি হতে পারে না, টোটালি একটা কি আরিয়ানদের একটা গোষ্ঠী হতে পারে, যে গোষ্ঠী উত্তর পশ্চিম সীমান্ত থেকে ইনভেট করতে করতে পাঞ্জাব, হরিয়ানা, তারপর আমাদের উত্তরপ্রদেশ, এইসব এরিয়া থেকে ঢুকতে আমাদের কি ছোট নাগপুরে এসেছিল এবং পরবর্তীকালে ছোট নাগপুরের আদিবাসীদের সঙ্গে মিক্সড হয়েছে। ঠিক আছে, এই লাইনটা যখন আমরা পড়ি বা এই পয়েন্টটা যখন আমরা পড়ি, এই পয়েন্টের সাপেক্ষে আমরা কিন্তু হিস্ট্রিক্যাল ডেটা পেয়ে যাই। আমরা যখন এই লাইনটা পড়ি, এই লাইনটার সাপেক্ষে আমরা হিস্ট্রিক্যাল ডেটা পেয়ে যাই। কিন্তু তৃতীয় লাইনটা যখন আমরা পড়ি, তৃতীয় লাইনটা অর্থাৎ কি, তিনি বলেছেন কুর্মী বা কুর্মী গোষ্ঠীর মানুষরা টোটালি কি না একটা দ্রাভিডিয়ান স্টক অফ পিপুল, তারা কি করেছে উত্তর পশ্চিম সীমান্তে কি হচ্ছে মাইগ্রেট হয়েছে। এই লাইনটা কিন্তু সঠিক নয়। এর হিস্ট্রিকে যে ডেটা আছে এটাকে যদি আমরা ধরে নেই, তাহলে এইটা আমরা দেখবো যে এটা হিস্ট্রিক্যালি রং, কারণ এর হিস্ট্রিটা রেকর্ড করা আছে। কারণ কি না, আমরা যদি দেখি, আমি বইয়ের নামটা বলে দিচ্ছি, একটা বই আছে খুব সুন্দর বই, আচ্ছা বইয়ের নাম দ্য হিস্ট্রি অফ পটিদাস। ঠিক আছে, দ্য হিস্ট্রি অফ পটিদাস। এক্ষেত্রে এখানে বলে রাখা দরকার, আমরা যদি কুর্মীদের ইতিহাস দেখি, অর্থাৎ বিহারের যদি কুর্মীদের ইতিহাস দেখি, কুর্মীদের ইতিহাস বলছি, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, এই সমস্ত কুর্মী মানুষদের যদি ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব যে ওই সমস্ত এরিয়ার কুর্মীদের আর একটা নাম হচ্ছে পটিদার। ঠিক আছে, এই হিস্ট্রি অফ পটিদার্স গ্রন্থে সেখানে লেখা হয়েছে স্পষ্টভাবে যে মোহাম্মদ গজনী যখন ভারত আক্রমণ করে 1000 এডিতে, তখন কি হয়েছে, তিনি 17 বার আক্রমণ করেছিলেন ভারত। ঠিক আছে, উত্তর পশ্চিম সীমান্তে 17 বার। এই 17 বার আক্রমণের ফলে যে সমস্ত কুর্মীরা ছিল, এক্ষেত্রে কিন্তু সেখানে দেখানো হয়েছে ক্ষত্রিয়দের একটা শাখা হচ্ছে কুর্মী ক্ষত্রিয়, যারা যখন যুদ্ধ থাকে না তখন কি করে না, হাল চাষ করে, চাষাবাদ করে। ঠিক আছে, আর যখন যুদ্ধ থাকে তখন সৈনিকের কাজ করে। ফলে যখন মোহাম্মদ গজনী যখন বারবার আক্রমণ করছেন, তখন ওই কুর্মীরাও কি করেছিল না, যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীকালে মোহাম্মদ গজনী যখন সেই এরিয়াটাকে যখন কি করে না, অ্যানাইহিলেট করে দেয়, তখন সেই কুর্মীরা কি করে না, আমাদের উত্তর পূর্ব ভারত এবং আমাদের যে সমস্ত ছোট নাগপুর, উড়িষ্যা, এই সমস্ত অঞ্চলগুলোতে কি করেছে, স্প্রেড করেছে তাদের পরিবারকে নিয়ে বাঁচার সাপেক্ষে, টিকে থাকার সাপেক্ষে। পরবর্তীকালে যখন ভোজ রাজা যখন মালওয়া দখল করে, এবং তখন তিনি আবার কি করেন, ঠিক আছে, ভোজ রাজা যখন মালওয়া দখল করেন, মালওয়াটা কোথায় না, মহারাষ্ট্রের ওই সাইডে, যে গুজরাট টুজরাট এই সাইডের জায়গাগুলো যখন দখল করে ভোজ রাজা, তখন কি করে, আবার কুর্মীদেরকে কি করে না, ইনভাইট করে ওই সমস্ত জায়গা থাকার জন্য এবং চাষাবাদ করার জন্য। ফলে আবার কি আমরা দেখতে পাই, আমরা যদি একটা চার্টের সাহায্যে দেখতাম বা ম্যাপের সাহায্যে দেখতাম ভালো হতো। ঠিক আছে, আমরা দেখতে পাবো যে কি আবার কি করেছে না, আমাদের ছোট নাগপুর, উড়িষ্যা, এই সমস্ত এরিয়া থেকে কুর্মী গোষ্ঠীর মানুষরা কি করেছে, আবার আস্তে আস্তে স্প্রেড করে কি করেছে না, আমাদের চলে আসছে কোথায় না, মালওয়া, এখন বর্তমানকালে কি না আমরা দেখতে পাই গুজরাট, এই মহারাষ্ট্র, এই সমস্ত এরিয়াতে। আবার তারপরে সোলাঙ্কি রাজা যিনি হলেন, তিনিও কুর্মীদেরকে আরো ব্যাপকভাবে কি করলেন, সেখানে ডাকলেন চাষাবাদের জন্য। ফলে সেখানে কুর্মীর গোষ্ঠীর যে জনসংখ্যা সেটা কিন্তু বেড়ে যায়। তাহলে কি হলো, দ্বিতীয় যে পয়েন্টটা আছে, সে পয়েন্টটাকে যদি আমরা হিস্ট্রিক্যাল টেস্ট করি, সেই পয়েন্টটা কিন্তু রিজলি সাহেবের পাশ করে যায়। এবং যে পয়েন্টটা হচ্ছে কর্নেল ডাল্টন সাহেব আমাদেরকে বলেছে। ঠিক আছে, এইবার ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি যাব ইতিহাসের, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমরা 1931 সালে, যেটা সবসময় আমাদের কুর্মী ভাই বোনরা বলে থাকেন যে 1931 সালে আমাদেরকে দেওয়া হয়েছে কি, আমাদেরকে ট্রাইব করা হয়েছিল, আমাদেরকে সেখানে আমরা ছিলাম, কিন্তু 1950 সালে আমাদেরকে কি না, ট্রাইব হিসাবে রাখা হয়নি। তো চলুন আমরা 1931 সালের যে সেন্সাস আছে, সেই সেন্সাসে আমরা ভালো করে একটু টেস্ট করি। ঠিক আছে, যে এখানে সত্যিকারের কি বলা হয়েছিল। আমরা যদি 1931-এর যদি সেন্সাসটাকে দেখি, তাহলে সেন্সাসের অনেকগুলো ভলিউম আছে। ঠিক আছে, এই সেন্সাসের যে ভলিউম আছে, আমি ভলিউমটার নাম বলে দিচ্ছি, ভলিউম 1 পার্ট 3। ঠিক আছে, ভলিউম 1 পার্ট 3। আবার এগেন আমি বলছি কি না, সেন্সাস অফ ইন্ডিয়া 1931 এর ভলিউম 1 পার্ট 3, এই ভলিউম 1 পার্ট 3-তে একটা প্রবন্ধ লেখা হয়েছিল। ওখানে অনেক প্রবন্ধ থাকে, বিভিন্ন যে জনগোষ্ঠীর মানুষ আছে,
বা বিভিন্ন যে কাস্ট আছে, ঠিক আছে, সেই সমস্ত ইত্যাদি বিষয়ে সেখানে প্রবন্ধ থাকে। তো সেরকমই একটা প্রবন্ধ আছে, সে প্রবন্ধ হচ্ছে কি, প্রবন্ধের নাম হচ্ছে কি না কুর্মিচ অফ ছোটনাগপুর। প্রবন্ধের নাম বলছি কুর্মিচ অফ ছোটনাগপুর। এই প্রবন্ধে গিয়ে যদি আমরা চেক করি, আমরা দেখব যে আমাদের কুর্মি ভাই বোনেরা যে বিষয়টা বারবার তুলে ধরছেন যে কি না এখানে আমাদেরকে ট্রাইব হিসাবে দেখানো হয়েছে। তাহলে চলুন সেখানে কি হিসাবে দেখানো হয়েছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে প্রবন্ধটাকে যদি আমরা দেখি, কারণ এটা অনেক বড় প্রবন্ধ, আমি ডিটেলসে যাব না, যেখানে যেখানে পয়েন্ট গুলো বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সেখানে সেখানে যাচ্ছি আর একটু একটু করে বলে দিচ্ছি, কারণ এখানে অনেক বিদগ্ধ পণ্ডিত মানুষ আছে, তারা আরো অনেক বিষয় নিয়ে ডিসকাশন করবে। যাদের ইচ্ছা আছে আমি প্রবন্ধটার নাম বলে দিলাম, পেজ নাম্বার বলে দিচ্ছি কি না, পেজ নাম্বার হচ্ছে 95 পেজে, ঠিক আছে। তো অনেকগুলো ভাগ আছে, পার্ট 3 বললাম, পার্ট 3 95 নম্বর পেজে যেতে হবে। আর প্রবন্ধটা লিখেছেন হচ্ছে ডাব্লিউজি লেসে, ঠিক আছে, ডাব্লিউজি লেসে। ওকে, তো এই প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আজকের যে কুর্মি বা কুর্মি মাহাতো মানুষরা যারা আলোচনা করছেন বা এখানে আন্দোলন করছেন শিডিউল ট্রাইব লিস্টে আনলিস্ট হওয়ার জন্য, তো ওই বিষয়টাকে, এটা খুব ভালো জিনিস, এটা যদি আমরা এখানে পড়ি তো এখানে আমরা দেখবো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে। এখানে যেটা আমরা বললাম যে কর্নেল ডাল্টন এবং রিজলে সাহেবের এখানে কথা তুলে ধরা হয়েছে। তুলে ধরার পর এখানে একটা জিনিস বলা হয়েছে, সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে কর্মীদেরকে বা কর্মীদেরকে এসটি লিস্টে ঢোকানোর জন্য সেই সময় দুটো কোর্ট কেস হয়েছিল, ঠিক আছে, হাইকোর্টে কেস হয়েছিল। সেই হাইকোর্টে কেস যে হয়েছিল, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কৃত্তিবাস মাহাতন, এখানে মাহাতন লেখা হয়েছে, মাহাতো, ঠিক আছে। আর হচ্ছে বুধন মাহাতনি, তারা 1925 সালে, ঠিক আছে, একটা কেস করে যে তাদেরকে ছোটনাগপুরে কি না মানে ট্রাইব হিসাবে তাদেরকে যেন তুলনা করা হয়, ঠিক আছে, তাদেরকে যেন ট্রাইব হিসাবে সেখানে কি তুলনা করা হয়। ওটা একটা কেস গেল। আর একটা কেস হয়েছিল আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাহিবচরণ মাহাতো, ঠিক আছে, 1931 সালে পাটনা হাইকোর্টে কেসটা হয়েছিল। এই কেসটার কথাও সে প্রবন্ধে দেওয়া হয়েছে, সেটাও হয়েছিল ওই একই বিষয় নিয়ে, কুর্মীদেরকে কি না ট্রাইব হিসাবে ই করার জন্য। তো এই দুটো কেস যখন সেখানে হলো, সেই সময়ের কথা বলছি, 1931 সালে সেন্সাস রিপোর্টেও দেওয়া হয়েছে। তখন মানে হাইকোর্ট কি করেছিলেন জানেন, সেখানে হাইকোর্ট তারা যে দাবিটা করেছিলেন কুর্মীরা যে আমাদেরকে ট্রাইব হিসেবে মানে মর্যাদা দেওয়া হোক, সেটা কিন্তু সেটাকে কি করা হচ্ছে, কোর্ট সেটাকে কি করেছে, 1 নম্বর বাদ দিয়ে দিয়েছে। কোর্ট তাদেরকে কি করেছে, এসটি হিসাবে, মানে এসটি তখন ছিল না, তখন ট্রাইব ছিল, ঠিক আছে, ট্রাইব হিসাবে তাদেরকে কি না যে মর্যাদা, সেই মর্যাদাটা কিন্তু সেখানে দেয়নি। শুধু দেয়নি তা নয়, কোর্ট একটা ভার্ডিকে একটা খুব সুন্দর লাইনও বলেছিল, ঠিক আছে। সেখানে তারা বলেছিলেন যে, আচ্ছা আমি লাইনটা একটু পড়ে দিচ্ছি, আমি যদি খুঁজে পাই। আচ্ছা, এখানে তারা বলেছেন, আমি একটু পড়ে দিচ্ছি লাইনটা। ইট ইজ ডাউটলেস, আমি লাইনটা হারিয়ে ফেললাম। আচ্ছা, ইট ইজ ডাউটলেস দিস circumstance which is now leading them not only to identify themselves with the Hindu castes which happens to bear the same name, but also to join with the caste in affirming their ক্ষত্রিয় origin। অর্থাৎ কি বলছে না, শুধুমাত্র যে নামটা কুর্মি বা কুর্মি, এই নামটা যে একটা ডিফারেন্ট কাস্টের সঙ্গে যে তাদের সমান হচ্ছে বা এক হচ্ছে, সেটা নয়, কিন্তু তাদের বর্তমান মুহূর্তে যে বিহেভিয়ার, অর্থাৎ কি ক্ষত্রিয় অরিজিনের, সেটাও কিন্তু সমান, ঠিক আছে। কুর্মীরা অনেক সময় বলে থাকে যে ধর্মীয় পরিবর্তন করেছে, ও কি করে এসটি হবে, এই কথাগুলো বলে থাকে। আসলে কেউ এসটি, সে ধর্ম পরিবর্তন করেছে, সেটা টোটালি ডিফারেন্ট। কেউ একটা ফরওয়ার্ড কাস্টে জন্মগ্রহণ করেছে। যখন কুর্মীরা বলছে যে আমি ক্ষত্রিয় অরিজিন, তখন কিন্তু সে হিন্দু যে ধর্ম, মানে হিন্দু যে জাতি আছে, আরিয়ান যে জাতি আছে, সে আরিয়ান জাতির একটা ফরওয়ার্ড কাস্ট বা দ্বীজ হিসাবে সেখানে কিন্তু সে নিজেকে তুলনা করছে, ঠিক আছে। তার জন্মটাই একটা উচ্চ বংশের জন্ম, ক্ষত্রিয়। তো সে কিভাবে সে শিডিউল ট্রাইব লিস্টে আনলিস্ট তাকে করা যেতে পারে? তো এইখানে এই দুটো
কোর্ট কেসের কথা বললাম। তারপর আরেকটা ইন্টারেস্টিং কথা যেটা আমি এখানে বলবো ঠিক করেছিলাম, সেটা হচ্ছে কি, আচ্ছা সেটা না বললে হবে না, সেটা হচ্ছে কি না সেই একই সময়ে 1929 সালে, এটা ওইখানেই লেখা আছে, ঠিক আছে, আহ, মানে ওই প্রবন্ধেই লেখা আছে যে কি না মুজাফফরপুরে একটা কনফারেন্স হয়েছিল। কনফারেন্সের নাম ছিল হচ্ছে কুর্মী ক্ষত্রিয় কনফারেন্স, অল ইন্ডিয়া কুর্মী ক্ষত্রিয় কনফারেন্স, 1929 সালে মুজাফফরপুরে, ঠিক আছে, ওখানে অনুষ্ঠিত হয়েছিল। এবং ওই অনুষ্ঠানে সম্ভবত দুজন কুর্মী নেতা, কারণ প্রবন্ধটা পড়লে বা আমি প্রবন্ধ লিখলে এটা আমি ইনফরমেশন টোটাল দিয়ে দেব, দুজন কুর্মী নেতা বা কুর্মী নেতা, যেহেতু ছোটনাগপুরের কথা বলছি, যেহেতু এখানকার ওয়েস্ট বেঙ্গলের কুর্মীরা বলছে যে কি, কুর্মীরা বলছে কি না ছোটনাগপুর আর হচ্ছে বিহারকে আলাদা করছে, আমি কিন্তু এখন ছোটনাগপুরেই আছি, মুজাফফরপুরের কথা বলছি। এই ছোটনাগপুরের মুজাফফরপুরে যখন 1929 সালে কি না একটা কনফারেন্স হয়েছিল, অল ইন্ডিয়া কুর্মী ক্ষত্রিয় কনফারেন্স, তাতে এই কুর্মী বলুন বা কর্মী বলুন, তাদের দুজন নেতা সেখানে কিন্তু উপস্থিত হয়ে তারা বলেছিলেন যে আমরা হচ্ছে কুর্মী ক্ষত্রিয়। এরই সঙ্গে আরেকটা যেটা বলতে হবে, যদি আমি ভুল না করি নামটা, বিনোদ বিহারী মাহাতো, সম্ভবত জেএম যিনি আন্দোলন করেছিলেন জেএম এর জন্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তার একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে শিবাজি সমাজ, সম্ভবত শিবাজি সমাজ বা শিবাজি সভা। তো তিনি এই শিবাজি সমাজ বা শিবাজি সভাতেও কিন্তু বলেছিলেন যে কুর্মী বা কুর্মীদের যে লিনেজটা বা অরিজিনটা, সেটা কিন্তু টোটালি কি না সেটা হচ্ছে শিবাজির ওখান থেকে, অর্থাৎ মহারাষ্ট্র থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মীরা নিজেরাই বলছে যে তাদের অরিজিন কোথা থেকে না ক্ষত্রিয় অরিজিন, ঠিক আছে। আবার একইভাবে 1931-এর যে ডেটা আমরা পাচ্ছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাই আছে স্পষ্ট করে যে কর্মীরা নিজেরাই বলছে যে তারা ক্ষত্রিয় অরিজিন, কোর্ট বলছে তারা ক্ষত্রিয় অরিজিন, ঠিক আছে। তার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, যেহেতু 1950 সালে তাদেরকে, আমি যদি তাদের যে কথাই মেনে নেই, 1950 সালে যেহেতু তাদেরকে শিডিউল ট্রাইব লিস্টে লিস্ট করা হয়নি, এমনকি আমি যদি ধরেও নেই, এখানে একটা কিন্তু জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, সাঁওতাল বা ভূমিজ বা কোনো জাতির কিন্তু রিলেটিভ নয় ব্রিটিশরা, কোনো জাতির কিন্তু রিলেটিভ নয়। এই যে আমাদের জনগোষ্ঠীগুলো আছে সাঁওতাল বা আমাদের ভূমিজ, এই সমস্ত আমাদের যে আছে অস্ট্রিক সম্প্রদায়ের মানুষরা এবং আরো আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যারা আছে, তাদের কিন্তু কোনো রিলেটিভ কিন্তু ব্রিটিশরা নয়, এই কথাটা মনে রাখতে হবে। ফলে তারা যখন অন্যান্য যে সমস্ত জনজাতির মানুষরা আছে তাদেরকে যখন পরবর্তীকালে তাদের একটা শিডিউল কাস্ট অর্ডার বেরিয়েছিল, সেটা হয়তো আপনারা শুনে থাকবেন যে শিডিউল কাস্ট অর্ডার 1936 সালে সেটা পাস হয়েছিল, ডিপেন্ডিং অন কিসের উপরে না 1931-এর যে আমাদের সেন্সাস হয়েছে তার উপর ডিপেন্ড করে ডিপ্রেস ক্লাসের একটা লিস্ট তৈরি করা হয়েছিল এবং একটা এক্সক্লুডেড এরিয়ার একটা লিস্ট তৈরি করা হয়েছিল। তারপর 1936 সালে শিডিউল কাস্ট অর্ডার পাস হয়, ঠিক আছে। এরা বলছেন 1931 সালে আমাদের নাম ছিল, কিন্তু 1950 সালে যাওয়ার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে কি করেছে, অ্যাবলিস্ট করে দিয়েছে, রোধ করে দিয়েছে। কিন্তু তাই যদি হয়ে থাকে তাহলে 1936 সালে যখন শিডিউল কাস্ট অর্ডার বেরালো, তখন কেন তাদের নাম এনলিস্ট করা হলো না? কারণ 1936 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অ্যাক্ট ছিল 1935, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের 1930-এর উপরে ডিপেন্ড করে 1936 সালে শিডিউল কাস্ট অর্ডার পাস হয়। তাতে কিন্তু সেখানে কর্মীদের নাম নেই, কিন্তু সাঁওতালদের নাম আছে, ভূমিজদের নাম আছে, মুন্ডাদের নাম আছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি আমি আবার একটা সাম আপ করে দিচ্ছি, তারপর আমরা কি করব, ক্লোজের দিকে যাব, কারণ এখানে অনেকে অনেক কিছু কথা বলবেন। দেখে নিচ্ছি আমি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বাকি আছে কিনা যেগুলো আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা এখানে জেনে নিলাম, এবার আমি সাম আপ করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা জানলাম কি, ডাল্টন সাহেবের কথা জানলাম, আমরা এইচ রেজেলের কথা জানলাম, তিনি যে হাইপোথেসিস করেছেন তার 3টা হাইপোথেসিসকে আমরা চেক করে নিলাম। আচ্ছা, তার 2 নম্বর যে হাইপোথেসিস তিনি দিয়েছেন যে স্কিনের ব্যাপারে, স্কিন কালারের ব্যাপারে বা দৈহিক গঠনের উপর, সেই জিনিসটা আমি একটু ইতিহাস থেকে প্রমাণ তুলে বলে দিচ্ছি, এটা দেখে নেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং খুব ইন্টারেস্টিং জিনিস আছে। কারণ কি, যখন আমরা বলছি কারো দৈহিক গঠন কি হয়েছে না পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, যখন কর্মীদেরকে দেখে, অনেক কর্মীদেরকে দেখে যখন অ্যানথ্রোপোলজিস্ট বলছেন বা স্বীকার করছেন যে এদের দৈহিক গঠন সাঁওতালদের মতন হয়ে গেছে, এইটা খুবই ভেরি ইন্টারেস্টিং জিনিস। কারণ কি, যখন ফ্রেঞ্চরা, যখন ফ্রেঞ্চ মানে নরমান লোকগুলো যখন ইংল্যান্ড যখন আক্রমণ করেছিল, ঠিক আছে, সম্ভবত 1066 এডিতে, তখন ফ্রেঞ্চদের প্রভাব
কোথায় পড়েছিল? না ইংল্যান্ডের মানুষদের উপরে পড়েছিল। শুধুমাত্র যে তাদের ভাষা, তাদের সাহিত্য, তাদের দৈহিক গঠন, তাদের আচার আচরণের পরিবর্তন হয়েছিল সেটা কিন্তু নয়। ঠিক আছে, একই রকম ভাবে একই জিনিস আমরা দেখতে পাই যদি আমরা গোয়ার ইতিহাস পড়ি। গোয়াতে যখন পর্তুগিজরা এসেছিল, ঠিক আছে, পর্তুগিজরা যখন গোয়াতে এসেছিল, তো গোয়াতে আসার পর পর্তুগিজরা 1498 সালে আমাদের ভাস্কো ডা গামা এসেছিল। তারপরে পর্তুগিজরা ওখানে তাদের গোয়াতে, কোচিনে তাদের বিভিন্ন রকম কি করে, তাদের ফোর্ট টোট তৈরি করে ইত্যাদি জিনিস আছে। তারপর তারা কি করলো, সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে শুরু করেছিল। পর্তুগিজ আর ব্রিটিশদের মধ্যে একটা পার্থক্য হলো, ব্রিটিশরা কখনো নেটিভদের সঙ্গে কি না মিক্সড হতে চাইতো না, কারণ তারা এলিট থাকতে চাইতো। কিন্তু পর্তুগিজদের বৈশিষ্ট্য হচ্ছে এইটাই, পর্তুগিজরা যেখানেই যেত তারা কি করত, সমাজটাকে পরিবর্তন করে দিত। কারণ যেখানে যে মানুষ থাকতো সেখানে কি না, সেখানে দেখবেন যে আধা পর্তুগিজ আর আধা মানে নেটিভ। কারণ আমরা যখন স্প্যানিশ ইতিহাস পড়ে থাকি, যখন আমরা দক্ষিণ আমেরিকার ইতিহাস পড়বো, আমরা ওই একই জিনিস দেখতে পাবো। গোয়াতেও হয়েছিল সেই একই জিনিস। এখনো ওই জন্য যখন আমরা গোয়াতে যাব দেখবেন যে একটা অন্য টাইপের একটা অ্যাংলো ইন্ডিয়ানের মতন একটা কালচার, ঠিক আছে, আমরা ওই ধরনের একটা কালচার দেখতে পাবো। কি না, ওখানে যখন যে পর্তুগিজ গুলো ছিল, সেই পর্তুগিজ সৈন্যদেরকে, ওখানে যে পর্তুগিজ যে কমান্ডার ছিলেন, তিনি কি করেছিলেন, উৎসাহিত করেছিলেন যে ইন্ডিয়ান মহিলাদের মানে মহিলাদেরকে বিবাহ করার জন্য। ফলে প্রচুর পরিমাণে বা ওখানে কি না ইন্ডিয়ান মহিলাদের কিনা বিবাহ করা হয়, এবং তার ফলে কি হয়েছিল, যে নাসাল তৈরি হয়েছিল, যে দৈহিক গঠন আমরা পাচ্ছি, সে দৈহিক গঠন টোটালি ডিফারেন্ট দৈহিক গঠন, আধা পর্তুগিজ আধা ইন্ডিয়ানের যেরকম দৈহিক গঠন হয়। আর এই ধরনের দৈহিক গঠন যদি দেখতে চান, আমাদের পূর্ব মেদিনীপুরেও একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে গেঁওখালি। হঠাৎ করে আমি একদিন গেঁওখালি গেছি, গেঁওখালিতে দেখি না নীল চোখ একজনের। ফলে আমার আগ্রহ তো জেগে গেল, কেন নীল চোখ, কিভাবে নীল চোখ হলো। আমি এসে একটু ইতিহাস ঘাটলাম, তখন দেখতে পেলাম যে এখানে একটা পর্তুগিজ কলোনি ছিল। এখনো দু তিনটা গ্রাম আছে ওই এরিয়ায়। কখনো কখনো তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিয়ে করছেন, তো ফলে তাদের কি হচ্ছে, দৈহিক গঠনটা কি হচ্ছে, অনেকটা ইন্ডিয়ার মতন হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে কি, আমি গোয়ার কথা তুলে ধরেছিলাম। কেন তুলে ধরেছিলাম না, ডার্ক কমপ্লেক্সন বা ইন্টারমিক্সিং এর কথাটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো সেটা আমরা জেনে নিলাম কিসের মাধ্যমে না, আমি কয়েকটা ঐতিহাসিক ঘটনার কথা বললাম, যেখানে যেখানে আমরা এই বিষয়টা দেখতে পাই। কি প্রভাবিত হয় কি না, যে সমস্ত ছোট গোষ্ঠী সেখানে এসে প্রভাবিত করেছে তাদের। এছাড়াও এখানের এই বিষয়টা আমরা আরো বুঝতে পারবো কখন না, যখন আমরা দেখব যে আমাদের ছোটনাগপুরে যখন ওরাওরা এসে প্রবেশ করেছিল, তখন কিন্তু অসুরদের দ্বারা, যে আমাদের অসুর যে জনগোষ্ঠী আছে তার কথা প্রভাবিত হয়েছিল। তার একটা গল্প আমরা পাই, যে গল্পে বলা হয়েছে যে কি না, ওরাওদের যখন তখন এবং ফলে ওরাওরা বাধ্য হয় যে আমাদের অসুর ট্রাইবের যে সমস্ত রুলস এবং রেগুলেশন গুলো আছে, সামাজিক রুলস এবং রেগুলেশন মানতে, এবং ঠিক আছে, ওদের একটা গল্পে ওখানে একটা পাওয়া যায়। তো যে বিষয়টা আলোচনা করেছিলাম, কেন আলোচনা করেছিলাম, আমি বললাম যে তিনি যে ইন্টারমিক্সিং এর কথা বলেছেন স্যার রিজলি, যে ইতিহাস প্রেক্ষা শুধু ভারত আমরা দেখতে, এই বিষয়টা যখন আমরা কম্পারেটিভ স্টাডি করব, তখন কিন্তু আমরা ইজিলি এই বিষয়টা কি করব না, আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারবো। তো আর বেশি আমি দীর্ঘায়িত করব না, আমি শুধু প্রথমে জানলাম ডাল্টনের কথা, যে কর্নেল ডাল্টন যে কথাটা বলেছেন যে কি না কুর্মীরা আরিয়ান ছিলেন। তারা কি ভারতে প্রথমে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, মানে বেঙ্গল আছে, সেখানে ইনভাইট করেছিলেন কি না ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট আরিয়ান। ঠিক আছে, তারা কিন্তু ছিল ছিল হার্বার্ট রিজলি তার এগেনস্টে কয়েকটা প্রমাণ দিয়েছিলেন, এবং তিনি হাইপোথেসিস তিনটা করেছিলেন না, তিনটা হাইপোথেসিস করেছিলেন। ডিপেন্ডিং অন দ্যাট আমরা দেখলাম তার প্রত্যেক কি যুক্তি আছে সেটা আমরা দেখলাম। 3 নম্বরে আমরা দেখলাম 1931-এ যে সেন্সাস হয়েছে, সেই সেন্সাসে যে কুর্মীচক ছোটনাগপুর বলে যে প্রবন্ধ সেকশন আছে, সেখানে কি বলা হয়েছে কুর্মী, আমরা সেটা দেখলাম। সেই প্রবন্ধে উল্লেখিত দুটা কোর্ট কেসের যে ব্যাপার সেটা আমি বললাম। সেখানে কিন্তু ক্লিয়ারলি সেখানে মেনশন করা আছে যে কি না কুর্মীরা কিন্তু কি না ট্রাইব নয়। ঠিক আছে, আমরা দেখলাম কিনা ছোটনাগপুরে যে নিশ্চিত হয়, এবং সেখানে দুজন কুর্মী বা কুর্মী, আমরা বিহারকে এখানে তুলনা করলে হবে, যারা যারা এখন অনেক কুর্মী বা কুর্মী মানুষরা এখন দেখি ফেসবুকে লিখে থাকে যে বিহার আর ছোটনাগপুরের কুর্মী এক
একটাপুরের কুর্মীরা বা কুর্মীরাই তারা কিন্তু অল ইন্ডিয়া ক্ষত্রিয় মহাসভাতে গিয়ে 1929 সালে তাদের ডেলিগেট সেখানে গিয়েছিলেন এবং বলেছিলেন যে কি না, আমরা হচ্ছে ক্ষত্রিয়, আমরা আদিবাসীদের সঙ্গে থাকার জন্য, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমরা কি আদিবাসী এবং রেগুলেশন গুলো কি স্বীকার করে নিয়েছি। ফলে আজকে থেকে কি যে বিভিন্ন যারা ক্ষমতা পড়বেন দেখতে পাবেন, ঠিক আছে, এবং ব্রাহ্মণদেরকে দিয়ে তাদের মানে বিয়ে শাদী এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু পরিচালনা করবে। এবং ক্লিয়ারলি মেনশন ছিল যে কি যে কুর্মী মহিলারা এবার থেকে একলা কেউ বাজার যাবে না, যখন যাবে কি না কুর্মী ছেলেরা ক্ষত্রিয় যেরকম স্টাইল সেই স্টাইলে কি কুর্মী ছেলেরা কুর্মী মেয়েদেরকে সঙ্গে করে বাজার টাজার ইত্যাদি জায়গায় কিন্তু নিয়ে যাবে। এটা টোটালি ওই প্রবন্ধে কিন্তু মেনশন করা আছে। তাহলে আমরা জানলাম। আর একটা যেটা আমি বলবো যে জেএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের যিনি মানে ওয়ান অফ দা ছিলেন, মেম্বার ছিলেন, তার প্রভাব বা তার সমাজটা ছিল শিবার সমাজ বলে তিনি একটা সমাজ করেছিলেন। আচ্ছা, তিনি এক শিবাজি বলে একটা সমাজ তৈরি করেছিলেন। সেই সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু কুর্মীদের যে অরিজিনটা সেটা কিন্তু মহারাষ্ট্রের সঙ্গে ইনক্লুড করেছেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল আমাদের হোল বিষয়, তার ইতিহাসটা সংক্ষিপ্তে। তো এইখানে আমি আমার কিন্তু আলোচনাটা শেষ করছি। নমস্কার, আর সবাইকে জোহার জানাচ্ছি। অসংখ্য অশেষ ধন্যবাদ পূর্ণেন্দু মান্ডি মহাশয়কে। উনি সুন্দরভাবে উনি কুর্মী বা কুর্মী ক্ষত্রিয় মাহাতো তাদের ইতিহাস কি উনি আমাদের সামনে খুবই সুষ্ঠু সুন্দরভাবে উনি উপস্থাপন করলেন। যারা পরবর্তীকালে আদিবাসী দর্পণ পেজে আপনারা যারা শুনবেন আপনারাও সমৃদ্ধ হবেন। আর আমরা আশা করব এই ইতিহাস সবার কাছে পৌঁছে যাক আমাদের এই পেজের মাধ্যমে। আর যারা দর্শক আছেন তাদের কাছে বা যারা শ্রোতা শুনবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা শেয়ার করুন, আপনারা নিজেরাও জানবেন এবং অপরকে জানার জন্য সহযোগিতা করবেন। পূর্ণেন্দু মান্ডি মহাশয়ের কাছ থেকে আমরা জানলাম ক্ষত্রিয় কুর্মী মাহাতোদের ইতিহাস কি, তারা কোন সম্প্রদায়ের। উনি বিস্তারিতভাবে ইতিহাসের পাতা থেকে ক্ষত্রিয় কুর্মী বা কুর্মী তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। এখন আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয় বালকরাম সোরেন মহাশয়ের কাছে আমরা সরাসরি ওনার কাছে যাব। আমরা জানতে চাইব আপনারা তো নির্দিষ্টভাবে ফেক এসটি যারা আদিবাসী হিসেবে নিজেদের পরিগণিত করছে তাদের বিরুদ্ধে আপনারা লড়ছেন, আবার তার মধ্যে এই কুর্মী সম্প্রদায় এরা আবার আদিবাসী হতে চাইছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নমস্কার, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পক্ষ থেকে আমি একজন মানে এজ এ চেয়ারপারসন পক্ষ থেকে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং হোলসেল জয় জানাচ্ছি। আজকে আমরা সবাই জানি, মোটামুটি পশ্চিমবাংলার সমস্ত লোক আমরা জানি যে এখানে কুর্মী সম্প্রদায় যারা আদিবাসী, বেসিক্যালি আদিবাসী নয়, তারা আজকে আদিবাসী হতে চাইছে পশ্চিমবাংলায়। এবং এটা নিয়ে একটা সারা জঙ্গল মহলে একটা মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে কুর্মীদের যে আন্দোলনকে কেন্দ্র করে। তো এইটা আমাদের সংগঠন পক্ষ থেকে বা এই যে আদিবাসী হিসাবে আমি এটাকে দেখছি, এটা সম্পূর্ণ একটা অনৈতিক দাবি। কুর্মীদের এটা সম্পূর্ণ অনৈতিক দাবি এবং অসাংবিধানিক দাবি। কেননা বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রপোজাল পাঠিয়েছে, এটা 2017 সালের মে মাসে যে প্রপোজাল এখানে রেকমেন্ডেশন করে ট্রাইবাল মিনিস্টারে যেখানে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল এথনোগ্রাফি রিপোর্ট। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে যে কমেন্ট এবং জাস্টিফিকেশন চাওয়া হয়েছে, অর্থাৎ
সিআরআই রিপোর্ট যেটা লেখা আছে সেই রিপোর্ট অনুযায়ী কর্মীরা এসটি হতে পারছে না, অর্থাৎ এসটি ক্রাইটেরিয়া যে সমস্ত কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন গুলো, সেগুলো ওরা ফুলফিল করতে পারছে না। তো ফুলফিল যেখানে করতে পারছে না, তার উপরে যদি জোর করে আবার জাস্টিফিকেশন এবং কমেন্ট পাঠানোর মানে হচ্ছে কি, সংবিধানের এগেনস্টে আমরা যাচ্ছি। সংবিধানে যে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো যদি সিআরআই রিপোর্ট না মিট করতে পারে, তার মানে এখানে কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠানো মানেই হচ্ছে সেটাকে ভায়োলেট করে নতুন করে একটা বানিয়ে একটা ফলস ইনফরমেশন দিয়ে আর মানে কর্মীদেরকে এসটি দেখিয়ে অর্থাৎ আদিবাসী দেখিয়ে চিঠিটা পাঠাতে হবে। তার মানে সেটা হচ্ছে সংবিধান বিরোধী। এই জন্য এটাকে বলছে আমি অসাংবিধানিক বা অনৈতিক। তো আজকে একটু ডিস্টার্ব করছি দাদা, এটাকে আপনারা ইন্টারভিউ করবেন, আমি আমার মতো স্টেটমেন্ট দেব? হ্যাঁ, বলুন বলুন বলুন, আপনি আপনার মতো বলুন, অসুবিধা নেই। আমার মতো আমি স্টেটমেন্ট দেবো তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমত এই কুর্মী যেটা ঝাড়খণ্ড রাজ্য গঠন হওয়ার পর 2003 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠন হওয়ার পর ওরা 2004 সালে ওখানকার রাজ্য সরকার একটা প্রপোজাল রেকমেন্ডেশন করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায় কর্মীদেরকে এসটি করতে হবে। 2004 সালে সরাসরি কেন্দ্রীয় সরকার থেকে ওটা নাকচ করে দেওয়া হয়, কারণ ওখানে টিআরআই রিপোর্ট যেটা বলা হচ্ছে যে কর্মীরা বেসিক্যালি ওরা কুনবি কিন্তু এসটি নয়। আবার 2015 সালে ঝাড়খণ্ড সরকার এথনোগ্রাফি রিপোর্ট পাঠিয়ে কর্মীদের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লিখে পাঠিয়েছিল 2015 সালে, সেখানে স্টাডি করে কেন্দ্রীয় সরকার সেই সমস্ত স্টাডি করে দেখেছে যে ওখানে কর্মীদের একই কেস, কর্মীদের ওখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া গুলো ওরা ফুলফিল করতে পারছে না, সুতরাং ওখানে ওদের সম্পূর্ণ নাকচ করে দেয়। তো সেই নাকচ করার সময় কেন্দ্রীয় সরকার থেকে, এটা ট্রাইবালস অ্যাফেয়ার্স থেকে, মানে পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে যে চিঠি পাঠানো হয়েছিল, ঝাড়খণ্ড সরকারকে যে চিঠি ফেরত পাঠিয়েছিল, সেখানে যে সমস্ত কমেন্ট লিখেছিল সেই কমেন্ট একটু আপনাদের এখানে পড়ে শোনাচ্ছি ছোট্ট করে। ওখানে কেন্দ্রীয় সরকারের যে পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে চিঠিতে লেখা ছিল, ইট হ্যাজ বিন ইনফর্মড বাই দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট that in the light of these facts and basis of the parameters set by Government of India, there is a need to maintain the status quo of the Kurmi Mahato caste residing in the Jharkhand in the present environment. মানে এখানে বলতে চাইছে বর্তমান যে কুর্মীরা ঝাড়খণ্ডে যারা আছে তাদের যে মানে এই নিড অফ মেনটেন দ্য স্ট্যাটাস কুও, এই যে আদিবাসীদের যে স্ট্যাটাস থাকে সেই স্ট্যাটাসটা তাদের কাছে কোনো মেনটেন করতে মানে ওরা করে না, সেই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না বা মেনটেন করে না ঝাড়খণ্ড রাজ্যের যে সমস্ত কর্মীরা। এই লাইনটা, এই যে এইখানে নিড দ্য মেনটেন এট দ্য স্ট্যাটাস কুও, এই সেন্টেন্সটার উপর জোর করে মানে এইটা নির্ভর করে পশ্চিমবঙ্গের যে কর্মী তারা দেখেছে আমাদের কোন কোন জায়গায় ঘাটতি হচ্ছে বা কোন কোন জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের মানে ফল্ট পাচ্ছে, যেখানে আমরা ক্রাইটেরিয়া মিট করতে পারছি না। আজকে আমরা যে পশ্চিমবাংলায় দেখছি আদিবাসীদের সমস্ত জিনিস তারা নকল করছে, তার মূল কারণ হচ্ছে ওই একটা সেন্টেন্স ওখান থেকে পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে যে লিখে দেওয়া হয়েছে যে তারা আদিবাসী স্ট্যাটাস মেনটেন করে না। এই কথাটার উপর ভিত্তি করে পশ্চিমবাংলার কর্মীরা তখন দেখলো যে এখানে আন্দোলন করতে গেলে সমস্ত আটঘাট বেঁধে, অর্থাৎ ওই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা পশ্চিমবাংলায় এখানে আন্দোলন করতে নামে। এইখানে আপনারা দেখেছেন আদিবাসীদের আজকে হলুদ পাগড়ি বলুন কিংবা আদিবাসীদের মতো আজকে কালচার তারা নতুন করে তৈরি করছে, এই যে আমাদের ভাষা নকল করছে, আদিবাসীদের যে জোহার বা
জিতকের, এগুলো পিওরলি আমাদের আদিবাসীদের ভাষা। কোনো কালে কুর্মীরা এরকম বলতো না। আমরা কুর্মীদের প্রতিবেশী, আমরা ছোটবেলা থেকে কুর্মীদের পাশাপাশি থেকে আমরা বড় হয়েছি। কোনো দিন ওরা জোহার বলেনি, কোনোদিন জিৎকারও বলেনি। এবং এই যে হলুদ পাগড়ি, এটাও কোনোদিন বাঁধতো না। পাশাপাশি এই যে সারনা ধর্ম এরা বলছে যে আমাদের ধর্ম হচ্ছে সারনা ধর্ম। এইগুলো হচ্ছে তারা দেখেছে ঝাড়খণ্ড সরকার এই যে আদিবাসীর যে স্ট্যাটাস, ট্রাইবেল স্ট্যাটাস এরা মেনটেন করে না, এইটাকে মেনটেন করার জন্য পশ্চিম বাংলায় এই সমস্ত এরা শুরু করেছে। ওরা দেখেছে যে এগুলো আমাদেরকে করতে হবে, আদিবাসীদের মতো পুজো পাশা বা আদিবাসীদের মতো ভাষা, আদিবাসীদের মতো এই যে এই ইয়েগুলো সমস্তগুলো মানে কালচারগুলো আর কি এরা অনুকরণ করতে শুরু করেছে। আর তার সঙ্গে সঙ্গে একটা ধর্ম, সারনা ধর্ম ওরা কোনোদিন বলতো না। আমি তো ভাই কোনোদিন শুনিনি, আজকে কয়েক বছর যাবৎ শুনছি এই কুর্মীরা সারনা ধর্ম বলছে। তার পাশাপাশি এই যে আদিবাসীদেরকে ফলো করছে, আদিবাসীদের বিশেষত যেহেতু সাঁওতাল অধ্যুষিত এলাকায় কুর্মীরা থাকে, এখানে সাঁওতালদের যে বিষয়বস্তুগুলো ওরা সম্পূর্ণ অনুসরণ করছে। এই যে ধরুন সাঁওতালদের ভাষা অষ্টম তপশিলি হলো, তখনই কুর্মীদের মনে হলো যে আমাদের কুর্মালি একটা ভাষা আছে, সেটাকে অষ্টম তপশিলি ভুক্ত করতে হবে, আমাদের সারনা ধর্ম রিকগনাইজেশন দিতে হবে। এই যে বিষয়গুলো আদিবাসীদেরকে অনুসরণ করা, এইগুলো হচ্ছে কিন্তু আদিবাসীর তকমা পাওয়ার জন্য এই সমস্ত এরা শুরু করেছে। তো আজকে পশ্চিম বাংলায় এই সমস্ত আচরণ পরিবর্তন করার পেছনে ওখানে সিআরআই কে দেখাতে চায় বা টিআরআই কে দেখাতে চাইছে যে আমরা আদিবাসী। তো আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ এ ধরনের কোনো আন্দোলন ছিল না তাদের। এই বর্তমান সরকার, পশ্চিমবাংলা সরকার আসার পর থেকে তারা এখানে এসটি হওয়ার যে স্বপ্ন দেখেছে, ও স্বপ্ন নিজে নিজে দেখেনি, অবশ্যই রাজনীতিক দল তাদেরকে কিছু প্রলোভন দিয়েছে, কিছু কথা দেওয়া হয়েছে তাদেরকে। এটা কোথায় কোথায় তাদের নেতৃত্ব বলেই থাকেন যে আমাকে এই নেতৃত্ব আমাকে এই ফোন করে এই বলেছে মধ্যরাতে আমাকে বলা হয়েছে যে আপনাদেরকে এসটি করে দেওয়া হবে, আমাদেরকে ভোটে জিতান। এই যে ভোট আপনারা দেখছেন, এখানে ভোট দিয়ে এরা ভোটের ভয় দেখাচ্ছে, এটা তো সরাসরি দেখতেই পাচ্ছেন। অভিষেক ব্যানার্জি যখন বাঁকুড়াতে গিয়েছিল, বাঁকুড়া পুরুলিয়াতে গিয়েছিল, ওখানে রাস্তা ঘাগর ঘেরা করে ওখানে ডাইরেক্ট বলে দিচ্ছে, বলছে স্যার আমাদেরকে আপনারা কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠিয়ে দিন, আমরা আপনাদের লোক, আমাদের সমস্ত ভোট আপনাদের দেওয়া হবে। যার পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি ওখানে বলেছিল যে আপনারা তো কর্মীদেরকে ভোট দেন না। তার মানে কি এখানে ভোটের ব্যাপারটা কেন চলে আসছে বলুন তো? যেখানে সিআরআই রিপোর্ট একটা দিয়েছে আর যে একটা কমেন্ট করেছে, এর সঙ্গে এখানে ভোটের ব্যাপারটা কেন চলে আসবে? ভোটের ব্যাপারটা তখনই চলে আসছে আজকে ভারতবর্ষে বলুন বা আমাদের রাজ্যে বলুন বা যে কোনো জায়গায় বলুন, আজকে কিন্তু সংবিধানের ঊর্ধ্বেও কিছু কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো আপনার এই যে ক্রাইটেরিয়া মিট করতে পারছে না কর্মীরা। এখন এখানে যদি ভোট ব্যাংকের ব্যাপার এসে যায়, অটোমেটিক তারা কিন্তু মনে করলে সেই সমস্ত ঊর্ধ্বে ওরা ঠিক এ নিয়ে বিনিয়ে তারা কিন্তু ওখানে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠিয়ে দিতে পারে। তো এখানে এই জন্য বলছি যে ভোট একটা বড় বালাই, এবং এই আজকে যে আমরা বলছি ভোট ব্যাংকের বা ভোট ব্যাংকের ভয় দেখিয়ে কর্মীরা রাজ্য সরকারকে চাপ দিচ্ছে, আমরা তো ঠিকই বলছি, একবার 100% এই কথাটা আমরা ঠিক বলছি। কেন কি সব সময় ভোটের কথাটা ওরা আসছে যে আমরা আপনাদের দল, আমরা দীর্ঘদিন ধরে তৃণমূলকে বিশ্বাস করেছিলাম, নেত্রীকে বিশ্বাস করেছিলাম, এই সমস্ত কথাগুলো আসবে কি করে? কেন আসবে? এটা তো নিয়ম অনুযায়ী আরজিআই যেটা পাঠাবে সেই রিপোর্ট উপর ভিত্তি করে এসটি হয়ে যাওয়ার কথা ছিল। আজকে রিসেন্ট আমরা জানি 15টা কাস্টকে ইয়ে করা হয়েছে, এসটি দেওয়া হয়েছে, তারা কিন্তু আন্দোলন করেনি। আর যেখানে যেখানে আন্দোলন করেছে, গুর্জরদের কথা বলুন, মণিপুরের মেইতিদের কথা বলুন, বা ওয়েস্টবেঙ্গলের যে কর্মীরা আন্দোলন করছে, আন্দোলন করে
এখানে মানে এসটি স্ট্যাটাস পাওয়া যায় না। সুতরাং এখানে যে সংবিধান বিকৃতি করে, এই সিআরআই রিপোর্ট বিকৃতি করে সংবিধান থেকে না মেনে আজকে যদি এখানে এদেরকে এসটি করা হয়, সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অনৈতিক। তো এইরকম পরিস্থিতিতে আদিবাসী, এখানকার যারা আদিবাসী, পশ্চিমবাংলার আদিবাসী, এটা এই অসাংবিধানিক এবং অনৈতিক দাবিকে কখনো ওরা মেনে নেবে না এবং এখানে জীবন প্রাণ দিয়ে এরা আজকে লড়াই করবে। অন্তত আজকে যে পশ্চিমবাংলার আদিবাসী যারা, এখানকার যারা জেনুইন এসটি, তারা কখনো আদিবাসীদের মানে এইভাবে মরতে দেওয়া যাবে না। তাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে তার জীবন থাকতে তারা অবশ্যই বাঁচিয়ে রাখবে। এবং তার পাশাপাশি যে আজকে যে কুর্মীরা যে কাজটা শুরু করেছে, আপনারা দেখে থাকবেন, কুর্মী আজকে যে খেলা শুরু করেছে, সেই খেলাটা আজকে তারা যথেষ্ট জমিদারি লোক, তাদের প্রচুর জমি জায়গা আছে। আদিবাসীদের বিভিন্ন ভাবে ওদের জমির উপর দিয়ে যেতে দিচ্ছে না, ওদের জমির উপর দিয়ে হাট বসতে দিচ্ছে না, ওদের জমির উপরে যে সমস্ত আমরা গাছ তলায়, অনেকে আদিবাসীরা দেখে থাকবেন বিভিন্ন সামান্য দোকানপত্র রাস্তার পাশে ওরা গাছ তলায় একটা দোকান করেছে। সেখানেও আমি পুরুলিয়া থেকে আমার রিপোর্ট এসছে যে তারা সেখানে ওই গাছতলায় ওরা বসে কিছু বিক্রি বাটা করছিল। আমাদের আদিবাসী ছেলে মেয়েরা সেখান থেকে রাস্তার পাশে মানে সেখান থেকে তুলে দিয়েছে, ওদের গাছতলায় বসতে দেবে না। মানে এখন কুর্মীদের ব্যাপার হচ্ছে যে যেখানে কুর্মীদের জায়গা আছে সেই জায়গার উপরে কোনো আদিবাসীকে কোনো হাট বা দোকানপাট বা কোনো ধরনের মানে ব্যবহার করতে দেবে না। জমি ব্যবহার মানে কি, আমরা তো এটা মানে টেম্পোরারি, এটা তো আমরা তো দখল তো করছি না, যেটা দীর্ঘদিন ধরে চলে এসছে। কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে তারা এখন মানে আমাদেরকে তাড়াচ্ছে, তারা দেখাচ্ছে যে আমরা জমিদার, আমাদের কথা না শুনলে আমাদেরকে আপনারা বিরোধ করছেন, আমরা আপনাদেরকে এই সমস্ত জায়গায় বসতে দেব না বা দোকান করতে দেওয়া হবে না, টেম্পোরারি যে সমস্ত দোকান। তো এই যে কাজটা শুরু করেছে, এই সমস্ত যে পদক্ষেপ, এটা অত্যন্ত ভয়ঙ্কর পদক্ষেপ। এখানকার শান্তিপ্রিয় যে আদিবাসী গুলো ছিল, এতদিন ধরে কোনোদিন কোনো জাতির বিদ্বেষে কখনো কথা বলেনি। আজকে আমরা জাতির বিদ্বেষে কথা বলছি না, আজকে সরকারি যে পদ্ধতি, সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না। আমরা কখনো কুর্মী জাতির বিরুদ্ধে আন্দোলন করছি না, কিন্তু আমরা দেখছি কুর্মীরা সরাসরি আমাদের একরকম আঘাত করছে। এই যে ধরুন বিভিন্ন জায়গায় যে সাইকেল, মোটরসাইকেল বা কোনো বাস স্ট্যান্ড বা কোনো জায়গায় মেলা হলে সমস্ত যে সাইকেল স্ট্যান্ড, সেগুলো তারা তুলে দিচ্ছে, ওখানে বসতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না। এগুলো তো সরাসরি আমাদের বিরুদ্ধে ওরা আন্দোলন শুরু করে দিয়েছে। আপনি বলছেন যে ঝাড়খণ্ড সরকার 2004 সালে 2015 সালে ওদেরকে যাতে আদিবাসী করা হয় সে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছিল, তো সেটা রিজেক্ট হয়ে গেছে। তো এখন ওরা যে জায়গায় আদিবাসী হওয়ার ক্রাইটেরিয়া, যে জায়গায় ফুলফিল করতে পারছে না, সেই জায়গাগুলো ওরা এখন মানে প্রস্তুতি নিয়ে আন্দোলন করছে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওনারা যেভাবে আন্দোলন করছে, ওনাদের যে আন্দোলনের ধরন, এই বিষয়ে আপনি কি বলবেন ছোট্ট করে? আমাদের এখানে যে আন্দোলন করছে পশ্চিমবাংলা থেকেও আমাদের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে যে এথনোগ্রাফি রিপোর্ট, এখানেও ইনকমপ্লিট, মানে এটা কোয়ালিফাইং করতে পারেনি। এবার ব্যাপার হচ্ছে কি, এরা দেখেছে যে আমাদের একটা বিশাল একটা ভোট আছে, সেই ভোটটাকে দেখিয়ে যদি আমরা এসটি হতে পারি, এইটাই হচ্ছে এখন কুর্মীদের কাছে বড় আশা। এবং কোন দল তাদেরকে এসটি করবে সেটাই তারা দেখছে, এবং বিভিন্নভাবে সরকারকে তারা এখন চাপ দিচ্ছে ভোটের বিষয়ে। সরকার মানে ভোট। তো এখানে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে, তার যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যেটা চেয়ে পাঠিয়েছে, সেটা অত্যন্ত গোপনে রাখা হয়েছে। কোন কোন পয়েন্টের উপরে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠাতে হবে সেইটা অন্তত আমি পাইনি, এবং ঘুরপথে কিছু ইনফরমেশন পেয়েছি যে এই পয়েন্টের উপরে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠাতে হবে। তো এটা বহু চেষ্টা করেও পাওয়া যায়নি, অত্যন্ত গোপনের মধ্যে ওটা রাখা হয়েছে কোন কোন বিষয়ের উপরে এটা চেয়েছে। মূলত ওরা আদিবাসী নয়, এই আদিবাসী নয় সেটা সিআরআই কে লিখতে হবে এরা আদিবাসী। এই কমেন্ট এবং জাস্টিফিকেশন মানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটাকে খণ্ডন করে নতুন করে তাদের মতো করে কথা লিখতে হবে। আরো একটা ভয়ঙ্কর বিষয়,
কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, খবর কাগজে বেরিয়েছিল, পূর্ণেন্দু বসু কি মন্ত্রী, উনি নাকি বলেছেন যে সিআরআই রিপোর্টে কি কমেন্ট এবং জাস্টিফিকেশন লিখতে হবে সেটা কর্মী সম্প্রদায় লিখবে, সেটার উপর তারা সিলমোহর দিয়ে পাঠিয়ে দেবে। এটা তো একটা কি বলবো, এটা তাহলে সিআরআই কে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন লেখার জন্য বলা হয়েছে, তাহলে সিআরআই এর কাজটা কি তাহলে কর্মী সম্প্রদায় করবে এবং ওরা নিজের মতো করে লিখবে, এরা সিল করে পাঠিয়ে দেবে? এ তো ভয়ঙ্কর একটা বিষয় বলছেন উনি। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা প্রতিবাদ করা দরকার। আমাদের এখানে যে জেনুইন যারা আমরা এসটি আছি, আমাদের তো বসে থাকলে হবে না, এইভাবে চলতে পারে না। ঠিক ঠিক ঠিক। তো এটাই বলছি আর কি, ওরা এইভাবে ওরা এসটি হওয়ার জন্য চাইছে। তো এই আন্দোলন এরা করে যাচ্ছে, কতদিন করে যাবে জানি না। যেহেতু এটা দেখছি আমরা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অতএব আজকে আদিবাসী জেগে উঠেছে, আদিবাসীও এবার লড়াই করতে শুরু করবে। ঠিক ঠিক। বলছি আপনারা তো বললেন, আপনিও বললেন যে কর্মী সম্প্রদায় প্রতি আপনাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, কিন্তু আপনাদের যে ক্ষোভ বিক্ষোভ, ওরা যেভাবে অন্যায়ভাবে আদিবাসী হতে চাইছে তার বিরুদ্ধে আপনাদের লড়াই আন্দোলন। তারই পরিপ্রেক্ষিতে আপনারা গত 8ই জুন আপনারা 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিলেন। তো এই বন্ধটা আপনি কিভাবে দেখছেন এবং আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে এটা নিয়ে? সরি, আরেকটু বলুন। সরি, হ্যাঁ বলছি, আপনি যেটা বললেন যে কর্মী সম্প্রদায়ের সঙ্গে আপনাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই বা আপনাদের বিরোধ নেই, কিন্তু ওরা যেভাবে আদিবাসী তকমা পেতে চাইছে তারই বিরুদ্ধে আপনাদের লড়াই, আপনাদের আন্দোলন। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা গত 8ই জুন ইউনাইটেড আদিবাসী ফোরামের আহ্বানে আপনারা 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিলেন। তো এই বন্ধকে আপনি কিভাবে দেখছেন এবং আগামী দিনে আপনাদের এই নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, এটা নিয়ে একটু বলুন। হ্যাঁ, আমরা 8ই জুন, গত 8ই জুন আমরা বন্ধ রেখেছিলাম। আমরা বলতে এখানে ইউনাইটেড আদিবাসী ফোরাম যেটা তৈরি করা হয়েছে বেশ কয়েকটা সংগঠন মিলে, সেখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিও আছে। তো এখানে আমরা বন্ধ এই জন্য করলাম, একটা আমরা মেসেজ দিতে চাইছি সরকারকে, আমাদের কর্মীর বিরুদ্ধে সরাসরি আমাদের কর্মীর বিরুদ্ধে আমাদের কোনো বিক্ষোভ নেই, আন্দোলন নেই। যেহেতু সরকারের পদক্ষেপ একটা অনৈতিক পদক্ষেপ নিচ্ছেন, সেই জন্য আমরা সরকারের বিরুদ্ধেই একটা বন্ধ রাখলাম। আমরা মেসেজ দিতে চাইছি যে আপনি যদি এইভাবে কর্মীদের অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে, যেখানে ওরা কোয়ালিফাইং করতে পারছে না এসটি হওয়ার জন্য, তা সত্ত্বেও যদি আপনি রেকমেন্ডেশন এবং জাস্টিফিকেশন দিয়ে ওদেরকে এসটি বানাতে চাইছেন বা এখান থেকে যদি পাঠান, তাহলে আমরা এটা ভালো চোখে দেখছি না, বা এটা একটা ক্ষতিকারক জিনিস। তো সুতরাং এই মেসেজটাকে দেওয়ার জন্য সরকারকে আমরা একটা জানান দিতে চেয়েছি। 8ই জুন আমরা একটা বন্ধ রেখেছিলাম, বাংলা বন্ধ। যদিও সেই বন্ধটা আমরা ধরে নিচ্ছি না, আমাদের প্ল্যানিংই এরকম ছিল। এটা আমাদের একটা ট্রায়াল, মানে একটা পরীক্ষামূলক, যার জন্য আমরা বন্ধে বিশেষ কিছু আমরা জোর দিইনি। আমরা রাস্তা অবরোধ করেছি ঠিক আছে, কিন্তু বাজার ঘাট বা দোকানপাট এই সমস্ত আমরা বন্ধ করিনি, জোর মানে ওখানে ফোর্স অ্যাপ্লাই করিনি। আমাদের এরকমই ইনস্ট্রাকশন দেওয়া ছিল বন্ধ ডাকার আগে, মানে যারা আমরা বন্ধ ডাকার সঙ্গে সামিল হয়েছি, আমাদের বলা ছিল যে আমরা বন্ধ রাখবো ঠিকই, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করে বা জোর করে কোনো দোকানপাটকে আমরা বন্ধ করতে যাব না। আমরা পিকেটিং করব কেবলমাত্র রোডে যাতায়াতের জন্য। আমরা তাও এমার্জেন্সি সমস্ত পরিবহনকে আমরা ছেড়ে দিয়েছি, এটা প্রথম থেকেই বলা ছিল। যতটা শান্তিপূর্ণ করা যায় সেই শান্তিপূর্ণ আমরা বন্ধ রেখেছি। এই বন্ধ ডাকার অর্থ হচ্ছে আমরা সরকারকে একটা মেসেজ দিলাম যে আপনি যদি এই ধরনের পদক্ষেপ ফার্দার নিতে চান, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ, কিন্তু এটা আমরা শুধু পরীক্ষামূলক একটা ট্রায়াল হলো এই বন্ধটা, এরপরে যে আমরা পদক্ষেপ নেব সেটা কিন্তু একটা মারাত্মক বা ভয়ঙ্কর পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতি মেনেই আমরা করব, কিন্তু সরকারের যদি এখানে একটা মানে দৃঢ়তা পদক্ষেপ থাকে, মানে সরকার যদি কোনোভাবেই আমাদের আবেদন না শুনেন, তো সেক্ষেত্রে ভবিষ্যতে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে থাকলে সেটা বলা সম্ভব নয়।
এবং তার জন্য সরকার দায়ী থাকবেন। আপনারা দেখেছেন রাজস্থানের যে মিনাদের গুজ্জরদের আন্দোলনের সময় বা মণিপুরের যে মেইতি আন্দোলনের সময় যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলো, পশ্চিমবাংলায় এই ধরনের যদি ঘটনা ঘটে যায় সরকারের ভুল পদক্ষেপের জন্য, সেক্ষেত্রে কিন্তু আদিবাসী দায়ী থাকবে না। আমরা কখনোই চাই না এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, কিন্তু সরকারের যদি অনমনীয় মনোভাব থাকে সেক্ষেত্রে কি হবে এখন বলা মুশকিল। তবে আদিবাসী আজকে শক্তি সঞ্চয় করছে, ভবিষ্যতে একটা ভয়ঙ্কর কিছু আন্দোলন করার জন্য তারা শক্তি সঞ্চয় করছে। এটা আমরা প্রাথমিক যে 8ই জুন যেটা বন্ধ ডাকলাম সেটা শুধু একটা মেসেজ পাঠিয়েছি, ভবিষ্যৎটা এখন অনেক কিছুই আছে। ঠিক ঠিক ঠিক। আদিবাসী অস্তিত্ব রক্ষার লড়াই, আপনি যেটা বললেন যে এই গত 8ই জুন আপনাদের যে বাংলা বন্ধ ছিল, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আদিবাসী দর্পণকে দেওয়ার জন্য। আমরা আশা করব আগামী দিনেও আপনি আমাদের এইভাবে সময় দেবেন। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। আমাদের আজকের আলোচনায় আমরা পেয়েছি অর্জুন হেমব্রম মহাশয়। উনি ভারত জাগাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ পনত কমিটির পারানিক বাবা। ওনার কাছে আমরা জানতে চাইব, এই যে গত 8ই জুন ইউনাইটেড আদিবাসী ফোরামের আহ্বানে যে বাংলা বন্ধ 12 ঘন্টাব্যাপী বাংলা বন্ধ হলো, কি উদ্দেশ্য হলো, সেটা কি লক্ষ্য, সেটা আমরা সবাই জানি। আমরা ওনার কাছে এই বিষয়টা জানতে চাইব যে কর্মীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে সাঁওতাল সম্প্রদায় ওনাদের বিরোধিতা করছেন, এটা কি ঠিক? আর তার সাথে আমরা জানতে চাইব ইউনাইটেড আদিবাসী ফোরামের আগামী দিনের ওনাদের কি পরিকল্পনা, যদি উনি বলেন তাহলে সবাই উপকৃত হবে। অর্জুন বাবু বলুন। নমস্কার। ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ শাখা এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি নমস্কার জোহার জানাচ্ছি। বিশেষ করে আদিবাসী দর্পণের কর্মকর্তা এবং তাদের দর্শকবৃন্দকে, সাথে সাথে 8ই জুন যারা প্রচন্ড রোদেও বনকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছিলেন সেই সাধারণ আম পাবলিককেও আমি আপনাদের টিভির মধ্য দিয়ে নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি। তো আপনি যে জিনিসটা বলছেন মাহাতোরা, যে তাদের অভিযোগটা হচ্ছে এই আন্দোলনটা সাঁওতালরা পরিচালনা করছে, তো কথাটা সর্বাংশে সত্য নয়। আমরা যারা পশ্চিমবাংলায় যে 40টা জনজাতি আছে যারা শিডিউল ট্রাইব হিসাবে পরিচিত, তারা সবাই মিলে আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করেছিলাম। প্রথমত ছিল 27 তারিখে বাঁকুড়ার রাঢ় বাংলাতে, যখন আমরা রাঢ় একাডেমিতে আমরা যে কমিটি গঠন করি সেদিন ছিল 14টি সংগঠন। পরবর্তীকালে শেষ পর্যন্ত 36টি সংগঠন তাতে যোগ দেয়, এবং যেহেতু গোটা ছোটনাগপুর বেল্ট এবং পশ্চিমবাংলাতে আদিবাসীদের মধ্যে সাঁওতালরা সংখ্যাগরিষ্ঠ, সেই হিসাবে অনেকেই হয়তো বলবেন যে এটা সাঁওতালদের দ্বারা পরিচালিত আন্দোলন, এবং এটার মধ্যে একটা পুরো রাজনৈতিক পরিভাষা প্রয়োগ করা হচ্ছে। যেমন যে সাঁওতালদেরকে অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী যারা 40টি জনজাতি বা শিডিউল ট্রাইব যারা আছে তাদের থেকে সাঁওতালদেরকে বিচ্ছিন্ন করার জন্য বারে বারে সাঁওতালদেরকে টার্গেট করা হচ্ছে, এবং এমনও মন্তব্য করা হচ্ছে যে বিভিন্ন সংরক্ষণের সুযোগ সুবিধাগুলো সাঁওতালরাই পাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবকিছুতে সাঁওতালরা এগিয়ে আছে, পড়া ভূমি বাঘ মাইলে বা আরো যে অন্যান্য আদিবাসী তারা কিন্তু কম পাচ্ছে। এটা হচ্ছে সূক্ষ্ম রাজনীতির মধ্য দিয়ে
যাতে সাঁওতালদেরকে অন্যান্য আদিবাসী সংগঠনগুলোকে সাঁওতালদের সংগঠন থেকে আলাদা করা যায়, এটা হচ্ছে সেই মতলবে এই জিনিসটা প্রচার করা হচ্ছে। তো 8ই জুন যে বন্ধ হলো, এই বন্ধ আমাদের চোখে, তথাকথিত পশ্চিমবাংলার সমস্ত মিডিয়ার চোখেও সম্পূর্ণ সর্বাত্মকভাবে সাফল্য মণ্ডিত হয়েছে। দুই এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন ঝাড়গ্রামের মানিকপাড়া বা জামবনি, নর্থ বেঙ্গলের একটা জায়গায় এবং বর্ধমানের একটা পয়েন্টে একটু দুর্যোগ পরিচালনা ত্রুটি বিচ্যুতি ছিল, এটা নগণ্য। এত বড় পশ্চিমবাংলায় 27 তারিখে আমরা প্রথম কমিটি গঠন করি এবং 8 তারিখে বন্ধ রেখেছি। এই কম সময়ের জন্য আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা থাকা সত্ত্বেও আমরা যে সাকসেসফুল ভাবে আমরা যে বন্ধ করতে পেরেছি, এটা বিরাট আমাদের অ্যাচিভমেন্ট বলে মনে হয়। তো এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে কর্মীরাও পাল্টা আবার আন্দোলন করতে চাইছে। আমি শুনছি সেপ্টেম্বরের 20 তারিখে ওরা নাকি আবার ভারত বন্ধ করবে এবং সেটা পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডে তাদের বন্ধ পালিত হবে। তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সরকারকেও আমরা জানাতে চাই যে এই যে আমরা এত আলোচনা করছি, এটা তো সমাজ বিজ্ঞানের প্রশ্ন, শুধু আমরা আলোচনা করছি না, বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে এবং সব জায়গা থেকেই দেখানো হচ্ছে কুর্মীরা আদিবাসী নয়। তো সরকার বাহাদুর যদি কুর্মীদের রাজনৈতিক চাপে সিআরআই রিপোর্ট পরিবর্তন করে তথাকথিত আদিবাসীদেরকে যদি জোরপূর্বক আদিবাসী লিস্টে বা শিডিউল ট্রাইবে যদি অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। তো সেই আন্দোলনটা কিরকম হতে পারে, তার মধ্যে একটা আন্দোলন তো অবশ্যই আমরা করব। যদি ওরা 20 তারিখে, সেপ্টেম্বরের 20 তারিখে ওরা যদি আন্দোলন রেল বন্ধ, রেল বাংলা বন্ধ বা ভারত বন্ধ যদি ওরা করে, তো আমরাও অগাস্টের ফার্স্ট উইকের মধ্যেও আমরা বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং প্রয়োজন হলে আসাম পর্যন্ত আমরাও ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে আমরা ভারত বন্ধ করব। এবং সরকার যদি কোনো রকম রাজনৈতিক স্বার্থে যদি সিআরআই রিপোর্টকে পরিবর্তন করে, তবে আমি এইখানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি ঘোষণা করছি, আমরা শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত আমরা কুর্মীদের বিরুদ্ধে বা আদিবাসীকরণের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। আপনার কাছে আর একটা বিষয় আমি জানতে চাইব, তো কুর্মীদের পক্ষ থেকে যে অভিযোগ যে সাঁওতালরা শুধু ওনাদের বিরোধিতা করছে, বিষয়টা নয়। এটা শারীরিকভাবে আপনি যেটা বললেন যে সমগ্র আদিবাসী সমাজের পক্ষ থেকেই এটা বিরোধ করা হচ্ছে, এটাই আপনি বললেন। আর একটা বিষয় যেটা জানতে চাইব, যদি ওনারা আদিবাসী স্ট্যাটাস পেয়ে যান, তাহলে আপনাদের অসুবিধা কোথায়, কি আপনাদের আশঙ্কা, আপনারা কি আশঙ্কিত আপনাদের মনে হচ্ছে, এই বিষয়টা একটু বলেন। কুর্মীরা যদি শিডিউল ট্রাইব হয়, তো এসটি লিস্টে যে সংবিধানের এসটি লিস্টে যে ক্রাইটেরিয়া আছে, লোকুর কমিটির যে সুপারিশ আছে, যে 5টা ক্রাইটেরিয়া থাকলে সেটাকে ফুলফিল করলে তবেই শিডিউল ট্রাইব হওয়া যায়। তো সেই শর্তকে না পূরণ করে যদি আদিবাসী তথা কুর্মীদেরকে যদি শিডিউল ট্রাইবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তো এই যে দরজাটা, এই দরজাটা খুলে যাবে। তারপর তো আরো বহু জাতি আছে ভারতবর্ষে, তারাও দাবি করবে যে আমরাও শিডিউল ট্রাইব হব, আমরা। তাহলে এর শেষ কোথায়? যে স্বাধীনতার এত বছর, আমি তো কুর্মী ভাইদেরকে বারবার বলছি যে 1931 সাল পর্যন্ত আপনারা ছিলেন ট্রাইব হিসাবে। তখন ব্রিটিশরা ছিল, ব্রিটিশরা তো আর কাউকে পক্ষপাতিত্ব করে কাউকে রাখবে কি রাখবে না এরকম তাদের মনোভাব তো ছিল না। তো 1941 সালের যে সেন্সাস, তাতে তারা নেই কেন? ভারত স্বাধীন হওয়ার সময় যখন
এসটি লিস্ট যখন বানালো, কারা কারা শিডিউল ট্রাইব হবে, সেটা যখন বানালো, ওরা তখন কুর্মীরা তখন দাবি করলো না কেন যে আমরা শিডিউল ট্রাইব হবো? তো কুর্মীরা যদি শিডিউল ট্রাইব হয়, যেটা আদিবাসীদের ক্ষেত্রে, পশ্চিমবাংলার আদিবাসীদের ক্ষেত্রে যেটা সব থেকে মারাত্মক ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে কুর্মীরা লেখাপড়ায় অগ্রসর, আর্থিকভাবে অগ্রসর, এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠীর থেকে ওরা অনেকটা একতাবদ্ধ। তো এর ফলে তারা শিক্ষায়, দীক্ষায়, সবকিছুতে এগিয়ে থাকার ফলে সিধু কানুর লড়াইয়ের মধ্য দিয়ে যে সিএনটি অ্যাক্ট এবং ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট এবং সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্টের মধ্য দিয়ে, যেটা সিধু কানুর লড়াইয়ের মধ্য দিয়ে এটা অর্জিত হয়েছিল, সেই আইন দ্বারা যে আদিবাসীদের সম্পত্তি যে হস্তান্তর করা যায় না, সেই নিয়মটা ভেঙে যেতে পারে। এখনো সিএনটি এসপিটি অ্যাক্টে আদিবাসীদের জমি হস্তান্তর হয় না, এই রক্ষা কবচ থাকার পরেও বিভিন্ন কায়দা কৌশলে আমাদের আদিবাসীদের সম্পত্তি হস্তান্তর হচ্ছে। তো কুর্মীরা যেহেতু সব দিক দিয়ে আদিবাসীদের থেকে এগিয়ে আছে, তো যে রক্ষা কবচটা আছে, সেই রক্ষা কবচটা কুর্মীদের কাছে উঠে যাবে। তো তারা সহজেই আদিবাসীদের জমি জমা থেকে শুরু করে অনেক কিছু ওরা হাতিয়ে নিতে পারবে। 2 নম্বর কথাটা হচ্ছে, আমাদের যে নির্বাচন ব্যবস্থা যেটা আছে, প্রতিনিধিত্ব আইন যেটা আছে, সেই ওরা শিক্ষায় দীক্ষায় এগিয়ে থাকার ফলে, আমরা তো সবাই জানি রাজনীতিটা হয় যারা শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকে, যারা সময় দিতে পারবে, আর যারা আর্থিকভাবে সব জায়গাতে ওরা মানে ম্যানিপুলেশন করতে পারবে, আর্থিক সহায়তায় তারা ম্যানিপুলেশন করতে পারবে। এর ফলে আদিবাসীদের জন্য সংরক্ষিত যে সমস্ত সিট বা আসন থাকবে, সেইগুলো ওরা অনায়াসে দখল করে নেবে। আমাদের তখন এমএলএ, এমপি যাই বলি না কেন, এমনকি পঞ্চায়েত লেভেলের যে সিটগুলো, আসনগুলো আদিবাসীদের জন্য সংরক্ষিত, শিডিউল ট্রাইবদের জন্য যেটা সংরক্ষিত থাকবে, সেগুলো ওরা দখল করে নেবে। আর তার সাথে এখন দেখুন, এখনো মাহাতোরা এখনো এসটি হয়নি, তারপরে ওরা বিভিন্ন কায়দা কৌশলে ফেক এসটি হয়ে এসটি সার্টিফিকেট বার করে এখন থেকেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাহাতোরা শিডিউল ট্রাইব জন্য যে সংরক্ষিত চাকুরি, তারা সেগুলোকে দখল করছে। তো এখনই যখন এসটি না হওয়ার আগেই, শিডিউল ট্রাইব হওয়ার আগেই ওরা যখন বিভিন্ন কায়দা কৌশলে যখন চাকরিগুলোকে ওরা হস্তগত করছে, তারা যদি শিডিউল ট্রাইব হয়, তাহলে সহজেই আমরা বুঝতে পারছি যে আমাদের যা যাবতীয় সাংবিধানিক অধিকার ওরা সবগুলোকে ওরা হস্তগত করবে, হরণ করবে, ওরা দখল করবে, যেটা আদিবাসীদের অস্তিত্বের পক্ষে খুব ক্ষতিকারক। এবং এই জন্যই আমরা সমগ্র পশ্চিমবাংলার আদিবাসীরা একত্রিত হয়েছি। আপনারা আমাদের হ্যান্ডবিলে দেখবেন, বিভিন্ন জনগোষ্ঠীর 40টি যে আদিবাসী গোষ্ঠী আছে, বিভিন্ন জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় যে ফোরাম, সেই ফোরামের মধ্যে দিয়ে আমরা লড়াই করছি। এবং আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য এই লড়াইটা, আমরা কোনো জাতি গোষ্ঠীকে বিরোধিতা করছি না সরাসরি। তো কুর্মীরা যেমন, ওরা যেমন আমাদের পাশাপাশি পড়শি হিসাবে অবস্থান করছে, সেই হিসাবে আমাদের কোনো দুঃখ নেই, আমরা তাদের ভাই বলে আমরা মেনে নিতে পারি। কিন্তু ভাই বলে মানলেও তারপরেও কিন্তু যেটা সাংবিধানিক ভাবে যে শিডিউল ট্রাইব হবে, এটা আমরা মেনে নিতে পারি না, এটা আমরা মেনে নিতে পারি না। এই জন্য আমাদের লড়াইটা আমরা চালিয়ে যাব। এবং লড়াইটা ওরা যদি সরকারকে ম্যানিপুলেশন করার জন্য যদি বিভিন্ন কায়দায়, রাজনৈতিক কায়দায় যদি আন্দোলন করে, এখন তো দেখা যাচ্ছে তাদের যে নেতা, এমএলএ, এমপি, তাদেরকে ঘেরাও করে তাদের পক্ষে নিয়ে যেতে চাইছে। তারা অসংরক্ষিত আসনে দাঁড়িয়ে এমএলএ হয়েছে, সেই এমএলএ কে কুর্মীদের স্বার্থে, কুর্মীদের হয়েই তাদেরকে কথা বলাতে বাধ্য করছে, যেটা অগণতান্ত্রিক পদ্ধতি এবং জোরপূর্বক তাদেরকে নিয়ে যাচ্ছে। এটা এক রকমের ম্যানিপুলেশন, অগণতান্ত্রিক পদ্ধতি। তো এইরকম যদি করে, আমরা ঠিক তার পাল্টা এরকম কার্যক্রম, আমরা কর্মসূচি একবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে শেষ প্রশ্ন নিয়ে যাব। 8 তারিখের যে বাংলা বন্ধ 12 ঘন্টা ব্যাপী হয়ে গেল, সেই বাংলা বন্ধে আপনারা প্রশাসনিক দিক থেকে কিভাবে সহযোগিতা পেয়েছিলেন কি পাননি, এই বিষয়ে যদি ছোট্ট করে বলেন। 8 তারিখের বন্ধে প্রশাসনিক সহায়তা বলতে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। যদি কেউ কেউ বলছেন, বিশেষ করে কর্মী ভাইরা বলছেন যে প্রশাসনিক কায়দায় বা প্রশাসনিক সহায়তায় বা পুলিশ প্রশাসনের সহায়তায় বন্ধ হয়েছে, আমি এটাকে জোর করে আমি বলছি, আমরা কোনো পুলিশ প্রশাসন পার্টি বা সরকারের সাহায্যে আমরা বন্ধ করিনি। আমরা বন্ধ করেছি আমাদের অস্তিত্ব বাঁচার লড়াইয়ের জন্য আমরা বন্ধ করেছি। তাতে সরকার যদি মনে করে থাকে পুলিশ প্রশাসন থাকলে তাদের আইন শৃঙ্খলা রক্ষার সুবিধা হবে, তারা সেরকম রেখেছে। তো আমিও তো তাহলে এটা বলতে পারি, কর্মী ভাইরা যে 7 দিন ধরে রেল পথ অবরোধ করলো, সড়ক পথ অবরোধ, জাতীয় সড়ক পথ অবরোধ করলো, সেখানে তো পুলিশ ছিল। তাহলে আমি তো বলতে পারি যে তাহলে কর্মী ভাইরা তারা পুলিশ প্রশাসনের সহায়তা ওরা বন্ধ করেছে। আমরা বন্ধ করছি আমাদের স্বার্থে, আমাদের অস্তিত্ব বাঁচানোর স্বার্থে আমরা বন্ধ করছি। সেইখানে সরকার সাহায্য করবে কি করবে না সেটা আইন শৃঙ্খলা প্রশ্নে সরকার সাহায্য কি করবে কি করবে না সেটা সরকার বুঝবে, সেটা আমাদের মাথা ব্যথা নয়। তবে আমরা বন্ধ করেছি আমাদের সামর্থ্যে বন্ধ করেছি, আমাদের স্বার্থে করেছি, আমাদের অস্তিত্ব বাঁচার লড়াইয়ের একটা অংশ হিসেবে আমরা বন্ধ করেছি। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ অর্জুন হেমব্রম মহাশয়কে। আমরা আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। আজকের এই আলোচনায় আমরা যাদেরকে পেয়েছিলাম, 3 জন ব্যক্তিত্ব: পূর্ণেন্দু মান্ডি মহাশয় প্রাবন্ধিক হিসেবে, এবং বালকরাম সরেন মহাশয়, ওনাকেও পেয়েছিলাম। উনি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন। আর অর্জুন হেমব্রম মহাশয়, ওনাকে পেয়েছিলাম ভারত জাকাত মাঝি পারগানা মহল, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পারানিক বাবা। আপনাদের সবাইকে আমাদের আদিবাসী তর্পণের পক্ষ থেকে আমার জোহার ও হুলসাই জানাই, এবং জয় 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 জয়। আশা রাখবো আগামী দিনেও আপনাদের আমরা এইভাবে পাবো, এই আশা রেখে আজকের আলোচনা আমরা এখানে সমাপ্তি করছি। জয় জয় জয়।